সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ, ইসিতে মনোনয়নপত্র জমা। প্রধানমন্ত্রীর দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক ঢাকা, নির্ভর করছে সময় ও আলোচনার ওপর, জানালেন প্রতিমন্ত্রী। দিল্লিকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। জ্ঞান সংকট আর লোডশেডিংয়ে নাজেহাল মানুষ। গ্রামগঞ্জের পর ঢাকায়ও ফিরছে বিদ্যুৎ বিভ্রাট। প্রথম দিনে মানা হচ্ছে না রাত 8টায় দোকান বন্ধের নির্দেশনা। একদিনে 6 জেলায় সড়কে ঝরল 12 প্রাণ। কক্সবাজারে বাস লেগুনা সংঘর্ষে নিহত 4, নেত্রকোনায় 4 জন সহ নওগাঁ, মাগুরা, রাজবাড়ী ও গোপালগঞ্জে আরও 4 জনের মৃত্যু। এবং চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। লালদিঘি শাখার ক্যাশ ইনচার্জ সহ 2 জন গ্রেফতার। টাকা সরানোর বিষয়ে আদালতের স্বীকারোক্তি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এই তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপি নেতারা জানিয়েছেন মির্জা ফখরুলকেই রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছে দেশ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা হলো রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থীর নাম। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যসহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। সাংবিধানিক কী প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইসিতে এ সময় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং সংসদে সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। রাষ্ট্রপতি নির্বাচন কোনো নিয়ম রক্ষার আয়োজন নয় বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর। আর চিফ হুইপ জানান গণতন্ত্রের সৌন্দর্যের জন্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বিরোধী দল। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনের কাছে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দেন। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে অলি আহমদ জয়ী হতেন বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান সংবিধানের 70 বলেন প্রধানমন্ত্রীর সামনে এখন অভ্যন্তরীণ, সাংবিধানিক ও রাষ্ট্রীয় নানা ব্যস্ততা রয়েছে। ভারতে ব্রিক্স সম্মেলনের 1 মাসেরও বেশি সময় হাতে থাকায় সেখানে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ঢাকা। সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে, তো সেই জায়গাটা থেকে সরকার ও ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই
ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ককে স্বাভাবিক ও কার্যকর পর্যায়ে ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার কথাও বলছে সরকার। শামা ওবায়দ বলেন, ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে একটি নতুন সুযোগ তৈরি হয়েছে, আর এই সুযোগকে কূটনৈতিক বাস্তবতায় রূপ দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জনপদ সময়ে আরও থাকছে। রংপুরের গ্যারেজ থেকে মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার। অর্থ লুট করতেই পরিকল্পিত হত্যা অভিযোগ স্বজনদের। সিলেটে ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার, হয়নি মামলা। গ্রাম থেকে শহর, বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিন ও রাতে সমান তালে চলে লোডশেডিং। তীব্র গরমের মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন সব বয়সী মানুষ। বিদ্যুৎ না থাকায় কারখানায়ও কমেছে উৎপাদন, আর এই অবস্থায় অলস সময় কাটছে শ্রমিকদের। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিক। জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। দেশের বিভিন্ন জেলা ও গ্রামেগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন। দিন ও রাতে সমানতালে লোডশেডিং। মাঝে মধ্যে এসে ঘন্টা না পেরোতেই আবারও চলে যায় বিদ্যুৎ। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকেই চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 24 ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিটে আসে, দেখা যাচ্ছে চলে গেল, আর মানে দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 তারিখ আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। বিদ্যুৎ না থাকায় কারখানায়ও কমেছে উৎপাদন। এই অবস্থায় অলস সময় কাটছে শ্রমিকদের। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না, আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে। আবার রাত্রে একটু ঘুমাতে পারছেনি, লেখাপড়া হচ্ছে না ছেলেপিলির। জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় রাজধানী ঢাকাতেও বেড়েছে লোডশেডিং। বিশেষ করে বুধবার রাতভর বিদ্যুৎ বিভ্রাটের শিকার হন বিভিন্ন এলাকার বাসিন্দা। তীব্র গরমের মধ্যেই রাজধানীর মিরপুর, উত্তরা, আজিমপুর, মোহাম্মদপুর সহ বেশিরভাগ এলাকায় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েন সব বয়সী মানুষ। বাচ্চাদের তো পড়াশোনার সমস্যা, কারেন্ট না থাকলে। এই কারেন্ট না থাকার জন্য পানির সমস্যা হচ্ছে, বেশি সময় হচ্ছে বাসায় থাকা যায় না। যেমন মাঠের পাশে এসে বসে আছে, এখন কারেন্ট যেহেতু নাই। একে তো মশা, দ্বিতীয় হলো গরম। আমরা এখন এই গ্যাস, কারেন্ট এগুলো নিয়ে যে কি একটা ভোগান্তিতে আছি, এখন আমরা এগুলো কোনো কিছুই বলতে পারতেছি না। সংকটময় পরিস্থিতি সামাল দিতে বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ সাশ্রয়ে দোকান ও বিপণী বিতান রাত 8টার মধ্যে বন্ধের নির্দেশনা মানা হচ্ছে কিনা সে বিষয়ে জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। দেশে বিদ্যুৎ সাশ্রয় এবং সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে গতকালকে বিশেষ করে 12ই আগস্ট যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তার মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পেলাম যে এখনও পর্যন্ত যে নিউ মার্কেটে আছে সেখানে দোকানপাট কিন্তু বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা হচ্ছে ঠিক 8টা বাজার, যখন ঘড়িতে 8টা বাজলো তখনই কিন্তু আসলে এখানকার মালিক সমিতিরা মার্কেটের যে বিদ্যুতের বাল্ব থেকে শুরু করে বিদ্যুতের লাইন সব বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসায়ীরা কিন্তু দোকানপাট বন্ধ করে তারা তাদের নিজেদের বাসা বা অন্য গন্তব্যে
যাওয়া শুরু করেছে। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের ভিড় রয়েছে এখনো পর্যন্ত। যারা শেষ সময়ে কেনাকাটায় ব্যস্ত ছিলেন তারাও কিন্তু আসলে যাওয়ার জন্য তড়িঘড়ি করছেন নিজের পছন্দের পণ্যটি কিনে। তবে অন্য দিক থেকে আমরা বলি মার্কেটের বাইরে আমরা ঘুরেছি, এখনো পর্যন্ত আমরা কোথাও দেখেছি, বিশেষ করে সায়েন্স ল্যাব থেকে ঢাকা ইউনিভার্সিটির যে নিউ মার্কেট নীলক্ষেত মোড় পর্যন্ত দোকানগুলোতে দেখেছি যে বিলবোর্ড সংক্রান্ত যে ইস্যুগুলো 7টার সময় বন্ধ করার কথা থাকলেও কিন্তু বন্ধ করা হয়নি। শুধুমাত্র বিলবোর্ড না, এর পাশাপাশি আরও রয়েছে যে দোকানপাট খোলার যে ইস্যুটা, সেটিও কিন্তু আমরা খোলা দেখতে পেয়েছি। তবে এখনো পর্যন্ত এই যে তদারকির যে বিষয়টি, সেখানে কিন্তু যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে যে তদারকি সিস্টেমটা থাকবে, আমরা কিন্তু নিউ মার্কেট বা নীলক্ষেত থেকে শুরু করে সায়েন্স ল্যাবের এই এলাকাটিতে দেখিনি। তবে ইতিমধ্যেই কিন্তু হয়তো দেখা যাবে যে তাদের তোড়জোড় শুরু হয়ে গেছে, কেননা বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে কিন্তু এটি প্রসার হচ্ছে যে এখনো পর্যন্ত বিলবোর্ড সংক্রান্ত বিষয়গুলো কিন্তু আমরা বেশি দেখতে পেয়েছি। তবে এর মধ্যে দিয়ে আরও বলতে চাই যে ব্যবসায়ীরা কিন্তু বরাবরের মতোই বলছেন যে তারা তাদের যে সময়, সরকার যে টাইম নির্ধারণ করে দিয়েছে, সেই টাইমটা যদি আরও এক্সটেনশন করা যায়, বিশেষ করে সকালের সময়টা বৃদ্ধি করে রাতের সময়টা যেন বাড়ানো হয়, এরকম দাবি কিন্তু রয়েছে। ক্রেতারাও কিন্তু এই বিষয়টি নিয়ে আসলে প্রশ্ন তুলছেন যে তাদের সময় আরও বাড়িয়ে দেওয়া হোক। তবে আমাদের আরেক সহকর্মী আছেন চট্টগ্রামে, পার্থপ্রতিম বিশ্বাস, জানবো চট্টগ্রামের পরিস্থিতি জানতে। বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে আজকে থেকে কিন্তু ঠিক রাত 8টায় শপিং মল ও বড় বড় মার্কেট যেগুলো রয়েছে তার ঠিক 8টায় বন্ধ করার যে সরকারি নির্দেশনা ছিল, এবং আমরা এই মুহূর্তে নগরীর যে ওয়াশার মোড় এলাকা রয়েছে, এই ওয়াশার মোড় এলাকায় কোহিনুর শপিং মলের সামনে আছি। এই মুহূর্তে কিন্তু এখনও আমরা দেখছি এই মার্কেটটিতে ঠিক 8টায় সরকারি নির্দেশনা থাকলেও বন্ধ করার, কিন্তু এই মার্কেটটি এখনও বন্ধ হয়নি। আমরা দেখছি আলোকসজ্জার ভেতরে যেসব রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। তবে অন্যান্য জায়গায় আমরা দেখেছি যেসব অন্যান্য শোরুমগুলো রয়েছে বড় বড় অনেক জায়গায় বন্ধ হয়েছে, আবার কিছু জায়গায় বন্ধ হয়নি। আবার যারা ক্রেতারাও রয়েছে অনেক ক্ষেত্রে তারাও যে সরকারি যে নির্দেশনা রয়েছে আজকে থেকে ঠিক 8টায় মার্কেট বন্ধ হওয়ার, সেই নির্দেশনাও অনেক ক্ষেত্রে অবগত নয়। সে কারণে অনেকে এসেছে, তো বলছে যে আগামীকাল বা এরপর থেকে আসলে সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনাটুকু মেনেই কিন্তু এখানে সবাই মার্কেটিং করতে আসবে। মূলত এখন থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখা যাবে। গ্যাস সংকট, সারা দেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে। এই পরিস্থিতিতে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিং মল বন্ধের সময়সীমা কমানো হয়েছে। গত জুন মাস থেকে মার্কেট ও দোকানপাট রাত 9টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্ত সেই সময় 1 ঘন্টা কিন্তু কমিয়ে আনা হয়েছে। তার মানে হচ্ছে আজকে থেকে রাত 8টায় যেসব বড় বড় শপিং মল রয়েছে কিংবা দোকানপাট রয়েছে যেখানে অতিরিক্ত আলোকসজ্জা করা হয়েছে, সেসব জায়গায় ঠিক সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। তবে এই মুহূর্তে আমরা আছি নগরীর ওয়াশার মোড় এলাকায়। এখানে যে বড় কোহিনুর শপিং মল রয়েছে কিংবা নগরীর অন্যান্য জায়গায় যেসব বড় বড় শপিং মল রয়েছে, তবে আজকে দেখছি আমরা যেহেতু প্রথম দিন থেকে এই নির্দেশনা, আজকে এখনো পর্যন্ত অনেক জায়গায় এই সরকারের নির্দেশনা মানা হয়নি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ওয়াশার মোড় এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। মার্কেট ও দোকানপাট বন্ধের নতুন নির্দেশনা মানার কি অবস্থা, সে পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি ছিলাম ঢাকা ও চট্টগ্রামে। দেখছেন জনপদের সময়, সঙ্গী থাকুন। সড়ক মহাসড়কে বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে 6 জেলায় 12 জন নিহত হয়েছেন। কক্সবাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। এদিকে নেত্রকোনায় 2 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়াও মাগুরা, রাজবাড়ী, নওগাঁ ও গোপালগঞ্জে 1 জন করে নিহত হয়েছেন। সড়ক মহাসড়ক যেন চলন্ত মরণফাঁদ, প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। আজও 12 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল নম্বরবিহীন একটি লেগুনা। খুঁটাখালী নয়াপাড়া এলাকার বাইতুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল সবুজ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় পুরো লেগুনা। আহত 9 জনকে উদ্ধার করে দ্রুত পাঠানো হয় কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়। আমরা 3 জন মৃত ব্যক্তি পেয়েছি, তাদেরকে আমরা মর্গে হস্তান্তর করা হয়েছে। তারপরে একজন রোগী, ওনাকে আমরা ভর্তি দেওয়া হয়েছে আমাদের সার্জারি ওয়ার্ডে। বিকেলে নেত্রকোনা থেকে ময়মনসিংহে যাচ্ছিল একটি সারবাহী ট্রাক। পূর্বধলা উপজেলার নারিন্দিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ছাগলবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 2 জন নিহত হন। আহত 3 জনকে হাসপাতাল নেয়ার পথে আরও 2 জন মারা যান। আমি লাশ পাইছি আর কি নিচে,
অনেকে পড়ে রয়েছে, পরে 4জনটা সিএনজি তুলে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেই আপনার 2জন আপনার মারা গেছে, একজন পুরুষ একজন মহিলা। 3জন লোক নিয়ে ময়মনসিংহ হসপিটাল যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিবন্ধী লোক মারা যাওয়ায় পরে জানতে পারে ওই গাড়ির 2জনে মারা যায়। ওরা এখানে ফেরত আসে, একজন লোক আহত আছে, তাদের আমরা উদ্ধার করে আমাদের মূল্যযোগ্য হাসপাতাল প্রেরণ করছি। এছাড়া মাগুরা, রাজবাড়ী, নওগাঁ ও গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 1জন করে নিহত হয়েছেন। চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের লালদিঘি শাখার ক্যাশ ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। মামলার পর ক্যাশ ইনচার্জ সহ 2জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাকা সরানোর বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা। এছাড়াও 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও 1জনকে বদলি করা হয়েছে। ভল্ট থেকে 4 কোটি 38 লাখ টাকা উধাও। এ ঘটনায় তোলপাড় চট্টগ্রাম জুড়ে। উদ্বেগ উৎকণ্ঠা লালদিঘির অগ্রণী ব্যাংক শাখার কর্মকর্তা ও গ্রাহকদের মাঝে। ঘটনার পর ব্যাংক ছেড়ে চলে যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত 9 আগস্ট নিয়মিত ব্যাংকিং কার্যক্রম ও ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাব মেলানোর সময় ধরা পড়ে টাকার গরমিল। পরে রেকর্ডপত্র ও নথি যাচাই করে 4 কোটি 38 লাখ টাকা ঘাটতি পাওয়া যায়। পরে ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মোহাম্মদ কামরুল হোসেন ও মোহাম্মদ জাফরুল্লাহ তানভীর নামে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। ব্যাংকের টাকা উদয় হয়ে যাওয়ার কোনো সুযোগ এখানে নাই। ব্যাংক হচ্ছে একটা বড় প্রতিষ্ঠান, মানুষের লাস্ট রিসোর্ট, সর্বশেষ আশ্রয়স্থল। যে চুরি করছে এবং যার কাছে টাকা রাখছে উভয়কেই গ্রেপ্তার করা হয়েছে, তাহলে এটা ইনস্ট্যান্ট রিকভারি করবে। মানুষের বিশ্বাস উঠে যাবে, টাকা ব্যাংকে জমাও রাখবে না মানুষের। ভিকটিম তাদেরকে অফিসার এটা করছে, ঘটনা করছে, তাকে আইনের আওতায় নেওয়া হয়েছে এবং তাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করা হয়েছে। হ্যাঁ, এবং আমাদের অডিট চলতেছে এবং এই বিষয়ে পুলিশ বলছে নানা কৌশলে কামরুল আর তানভীর মিলে নানা সময়ে হাতিয়ে নেয় এই টাকা। মামলাটি তদন্তাধীন। সরানোর প্রক্রিয়াটা এক একজনের বক্তব্য একরকম, তবে আমরা এটা তদন্ত চলছে, তদন্তাধীন জিনিস। আমরা তদন্ত করে তারপর আমরা আমাদের পুলিশ রিপোর্টে এটা সুন্দরভাবে উপস্থাপন করব। প্রাথমিকভাবে বলছে তারা যে এইখান থেকে সে এই টাকা এই 1000 নোটের ভিতরে 100 টাকা নোট এগুলো নিয়ে কমায় এগুলো রাখছিল। এ ঘটনায় 3 ব্যাংক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার ও 1জনকে বদলি করা হয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গ্যারেজের ভেতর একটি লকারও ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। পরিবারের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর আনসারির মোড় এলাকার এই গ্যারেজ থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখেন স্থানীয়রা। পরে সন্দেহ হলে তালা ভেঙে ভিতরে ঢুকতেই পাওয়া যায় গ্যারেজ মালিক আব্দুর রহমানের রক্তাক্ত মরদেহ। স্বজনদের অভিযোগ, গ্যারেজে থাকা অর্থ লুট করতেই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আব্দুর রহমানকে। হত্যার পর বিষয়টি আড়াল করতেই গ্যারেজের শাটার নামিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দেখি তালা মারা, কিন্তু ওই ইয়া দিয়া ব্লাড দেখা যাইতেছে, ওই যে আপনার সাইডগুলো দিয়ে ফোটা ফোটা দেখা যাইতেছে। পরে আস্তে আস্তে মনে হয় লোক টোক আসে, ওটা তারপর ভাঙলো। খালা রাখছে ওইখানে মারধর করিয়া। তো কে যে করছে এই কাহিনীটা আপনাদের কাছে একটা নজর, এটা যেন একটা কঠোর শাস্তি পাওয়া হয়, তাই সে যেন কঠোরতম শাস্তি পায়। আজকে যে সকালে আসি দেখি সব কিছু ভাঙ্গি চুরি সব নিয়ে গেছে, টাকা পাইছে, সোনা গানা আসলো উলেন সব নিয়ে গেছে। দাবি হচ্ছে আমাদের খুনিদের বের করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ক্রাইম সিনের সদস্যরা। মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন তারা। পুলিশ বলছে হত্যার কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের সিআইডি ক্রাইম সিন টিম আসছে, আমরা সবাই তদন্ত করার চেষ্টা করতেছি, আশেপাশে সিসি ফুটেজ কালেক্ট করার চেষ্টা করতেছি। কারা কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে এটা উদ্ঘাটিত করবো ইনশাল্লাহ। 2 বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর থেকেই নিজের গ্যারেজেই থাকতেন শাটরদহ আব্দুর রহমান। তার 4 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডারে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। সকালে ঘটনাস্থলে পাশের অভিযুক্তের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামতটি উদ্ধার করা হয়। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। বুধবার সকালে সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার মিতালি 111 নম্বর বাসা থেকে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। হত্যাকাণ্ডের পর রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।
ওই দিন বিকেলে রায়নগর রাজবাড়ী এলাকার একটি বাসা থেকে বাবুল মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। পরে বাবুলের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাসার পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত ছুরি। আসামি বলছে যে আমি একটা ব্যাগে করে নিয়ে আসছি, নিয়ে আসার পরে ব্যাগ সহ আমি ফিকে দিয়ে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে ওখানে ব্যাগটা ছিল পাশে, তার পাশে ইটা ছিল, চাকুটা পড়েছিল। লেবার নিয়ে এসে আমরা পুলিশ সহ এলাকার মানুষের উপস্থিতিতে আমরা সেখানে খোঁজাখুঁজি করে হত্যা যে ছুরিটি দিয়ে সংগঠিত করা হয়েছে সেটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ বলছে ওই বাসার গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করে বাবুল। তাকে বাঁচাতে এগিয়ে এলে কুপিয়ে হত্যা করা হয় বাসার মালিক মোহাম্মদ আব্দুস সাত্তার ও তার স্ত্রী সুরাইয়া বেগমকে। পরে বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল। এদিকে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মুরব্বী তো আর নাই, আত্মাটা শান্তি পাবে, আমরা চাই বিচারটা সুস্থভাবে হোক। এই ঘটনা যেন আর বিতালির ভিতরে আর ঘটনা না ঘটে। এটার পিছনে কি কারণ, কে আছে বা কারা আছেন, এটা একটু তদন্ত করে বের করা হোক। এরকম ঘটনা যাতে আর কারণ করে না ঘটে, দ্রুত বিচারের আওতায় তার শাস্তি চাই। উদ্ধার করা ছুরিসহ অন্যান্য আলামত পরীক্ষা করছে পুলিশ। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। দেখছেন জনপদের সময়। 16 বছর বয়সে পাকিস্তানে পাচার হয়ে যান বরগুনার মেয়ে আছিয়া। এরপর কেটে গেছে 3 দশকেরও বেশি সময়। পরিবারের কেউ জানতেন না তিনি কোথায় আছেন কিংবা আদৌ বেঁচে আছেন কিনা। সম্প্রতি পাকিস্তানে থাকা সেই আছিয়ার সন্ধান পেয়েছে পরিবার। এখন স্বজনদের কাছে ফিরতে চান আছিয়া। পরিবার আবেদন করলে তাকে দেশে ফেরাতে সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ভিডিও কলে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে মেয়ের মুখ, কণ্ঠ শুনতে পান বাবা, কথাও হয় প্রতিদিন। তবে অপেক্ষার অবসান হচ্ছে না 90 বছর বয়সী বাবার। প্রযুক্তির কল্যাণে 32 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান পান 90 বছর বয়সী বাবা বরগুনার তমিজউদ্দিন। ভিডিও কলে প্রতিদিন দেখেন মেয়ের মুখ, শোনেন কণ্ঠ, কিন্তু 2500 কিলোমিটার দূরের সেই মেয়েকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা এখনো অপূর্ণ। 1994 সালের কোনো এক বিকেলে ঢাকায় মিরপুরের বাসা থেকে বের হন আছিয়া। এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি পরিবার। বিকেলে যে ঘুরতে বেরিয়েছে, এই ঘোরার কথা কইয়ে যে গেছে, আর উনি ফিরে আর আসে নাই। আমার সরকারে যদি সাহায্য করে পাঠাই দেয়, আমি তাড়াতাড়ি দেখবেন। আছিয়া জানান, মানব পাচারকারী চক্র তাকে অপহরণ করে প্রথমে ভারত, এরপর পাকিস্তানে নিয়ে বিক্রি করে দেয়। সেখানে বিয়ে হয় তার। বর্তমানে পাকিস্তানের মুজাফফরনগরে বসবাস আছিয়ার। বাংলাদেশে স্বজনদের কাছে ফিরতে চান তিনি। পাকিস্তান আইতে আমারে 32-33 বছর হইছে। জেলা প্রশাসন বলছে, আছিয়া চাইলে পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে বিদ্যমান নীতিমালা অনুযায়ী তাকে হয়তো বাংলাদেশে নিয়ে আসার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটি গ্রহণ করবেন। 6 ভাই বোনের মধ্যে আছিয়া চতুর্থ। 48 বছর বয়সী আছিয়ার পাকিস্তানে 7 সন্তান রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। সব জল্পনা কল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ। ইসিতে মনোনয়নপত্র জমা। প্রধানমন্ত্রী দিল্লি সফরের বিষয়ে ইতিবাচক। ঢাকা নির্ভর করছে সময় আলোচনার উপর, জানালেন প্রতিমন্ত্রী। দিল্লিকে সম্পর্ক উন্নয়নের সুযোগ কাজে লাগানোর আহ্বান। এবং গ্যাস সংকট আর লোডশেডিংয়ে নাজেহাল মানুষ। গ্রামগঞ্জের পর ঢাকায়ও ফিরছে বিদ্যুৎ বিভ্রাট। পরিস্থিতি সামাল দিতে রাত 8টায় বন্ধ হলো দোকান, শপিং মল। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।